ঠিক আছে। রাস্তার পাশ ঘেঁষে আনমনে হাঁটছে ফারজাদ। মাথার উপর জলজল করছে তপ্ত মাতণ্ড। গরমে ভেজা শার্ট তার, কপালে বিন্দু বিন্দু ঘাম। ঠোঁটের কোণে তাও দেখা যাচ্ছে খানিক তৃপ্তির রেশ। চাকরিটা কনফার্ম। সত্যি ভালো মানুষদের জন্য আল্লাহই যথেষ্ট। বাসায় ফিরেছে ফারজাদ। বসার ঘরে পরিচিত সেই হুজুর। সে সালাম দিল। সালামের জবাব দিলেন হুজুর। দিলরুবা বেগম বললেন, তোমার অবস্থাটা একবার দেখতে এসেছেন ফারজাদ। ফারজাদ বলল। আচ্ছা বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে বসার ঘরে এসে বসলো ফারজাদ। হুজুর পাশেই তার। তিনি চোখ বুজে কি যেন পর্যবেক্ষণ করছেন। বেশ অনেকক্ষণ তিনি একইভাবে চোখ বুজে বসিয়েছিলেন। চিন্তিত চোখে চেয়ে আছেন দিলরুবা বেগম। ফারজাদের চোখে মুখেও চিন্তার ছাপ। হুজুর চোখ মেলে তাকালেন, মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আল্লাহ ডাক কবুল করেছেন। উনি এখন সম্পূর্ণ নিরাপদ। বরং আমার দূত খবর দিয়েছে জাদু এখন উল্টো চাল চেলেছে। যে জাদু করেছে তার উপরেই পড়েছে সেই প্রভাব। ফারজাদ এখন সম্পূর্ণ বিপদমুক্ত। দিলরুবা বেগম বুকে হাত রেখে স্বস্তি নিঃশ্বাস ফেললেন। ফারজাদ দুয়ে দুয়ে চার মিলিয়ে চমকালো খুব। বলল, আপনি কি নিশ্চিত হুজুর, জাদু যে করেছে জাদুর প্রভাব তার উপরেই পড়েছে? জি, আমার দূত তো তাই বলছে। ফারজাদের অবাকের মাত্রা তীব্র হলো। বলল, আপনি জানেন বসের মেয়ে কাল রাতে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন। ওনার অবস্থা ভালো নেই, এখন প্যারালাইজড। আর কবে ঠিক হবে সেটাও ঠিক নাই। দিলরুবা বেগম অবাক হলেন খুব। বললেন, তার মানে কি এসব যারাই করেছে? আমি এখন নিশ্চিত হতে পারছি না। যারা মেয়েটা যে কি করতে চাইছে কে জানে, এভাবে আত্মহত্যা করে বসলো। ওর কথা তুমি আর ভেবো না, যা হবার হয়েছে। তুমি তোমার জায়গায় সৎ, তাই তোমাকে এসব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আর। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল। হুজুরের দিকে চেয়েই বলল, ধন্যবাদ হুজুর, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। হুজুর হেসে বললেন, এটা আমার দায়িত্ব। আল্লাহ আপনার সহায় হোক, দোয়া রইল। ফারজাদ হাদিয়া দিয়ে হুজুরকে বিদায় জানালো। বাড়ি জুড়ে এখন স্বস্তির নিঃশ্বাস। দিলরুবা বেগম 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। সেই সাথে যারার জন্য দোয়া করলেন। এই বয়সে মেয়েটার কিছু হোক, তিনি সেটা চান না। তার সুস্থ শরীর আর সুন্দর মনের কামনা করলেন তিনি। খেতে বসেছে সবাই। সব প্রিয়তার পছন্দের খাবার। প্রিয়তা একদম কবজি ডুবিয়ে খাচ্ছে। কতদিন পর মায়ের হাতে রান্না পেয়েছে। নিহাল খেতে খেতে বলল, মা, ফারজাদের সাথে আমার কথা হয়েছিল। উনি বলেছেন ভিসা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই, তারপরই বাংলাদেশে আসবেন। লুৎফা বেগম খুশি হলেন, বললেন, তাই আমার তো খুশি ধরছেই না। কতদিন পর আবার রুবার সাথে দেখা হবে। প্রিয়তাও খুশি বেশ। আবার সে দিলরুবা বেগম মমিকে দেখবে, আর ফারজাদকেও। আচমকা মন মস্তিষ্ক ফারজাদ উকি দিতে এক অদ্ভুত অনুভূতির দেখা মিলল যেন। খেয়াল করেছে বাংলাদেশে আসার পর থেকে মানুষটার কথা তার একটু বেশি মনে পড়ছে। অযথা কেন কারণ ছাড়া একটা মানুষকে নিয়ে ভাবা মোটেও ঠিক না। এটা অনুচিত। একবার মনকে সায় দিতে গিয়ে এত বেগ পোহাতে হয়েছে তার। তাই ঠিক করেছে আর এ মনের জালে পা দিবে না সে। অনেকদিন পর সেই চিরচেনা প্রাণঙ্গনে পা রেখে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল প্রিয়তার। মাঠে বা পাশে কৃষ্ণচূড়া গাছটা লালের মহিমায় আরক্ত। কি চমৎকার দেখাচ্ছে গাছটাকে। একটা মেয়ে ছুটে এলো আচানক, জড়িয়ে ধরল প্রিয়তাকে। অভিমানে সুরে বলল, একটু ঝগড়া হয়েছে বলে কি বাড়িতে গিয়ে একেবারে সব যোগাযোগই বন্ধ করে দিবি? প্রিয়তা মলিন হাসলো। বান্ধবী তো আর তার পরিস্থিতি জানে না। সে বলল, এই ব্যস্ত শহর, ব্যস্ত জীবন থেকে খানিকটা ছুটি কাটাতে গিয়েছিলাম। তুই ফোনটাও ধরা হয়নি খুব একটা। তবে তোর উপর আমার একটুও রাগ নেই। মেয়েটা ছাড়লো তাকে। বলল, সত্যি বলছিস? একদম। এতদিন আমাকে একটু মিস করিসনি না? অনেক মিস করেছি, তাই তো সব ছেড়ে আবার চলে এসেছি তোর কাছে। মেয়েটা মুখ ভ্যাংচালো। বলল, হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। প্রিয়তা মেয়েটার গাল টেনে হেসেই বলল, বাহ, গালে মাংস বেড়েছে দেখছি। দুলাভাই বুঝি খুব আদর রাখছে। মেয়েটা এবার লজ্জা পেল বোধ হয়। নাকটা কেমন যেন লাল লাল দেখালো তার। মাথা নুয়ে হাত কসলাতে কসলাতে বলল, দুলাভাইয়ের আদরের কথা আর বলিস না। তার আদরের গর্বে এখন আমি গর্ববতী।
প্রিয়তা হেসে বলল। আরে ওটা গর্ভবতী না রে, গর্বিত। মেয়েটাও হাসলো, বলল। কিন্তু আমি তো সত্যিই গর্ভবতী। চমকে তাকালো প্রিয়তা। চোখ আপনা আপনি মেয়েটার উদরের দিকে গেল। বিস্ময়াবিষ্ট সুরে বলল। আমি খালামণি হতে যাচ্ছি? মেয়েটা মাথা ঝাঁকালো। প্রিয়তা খুশি হয়ে জড়িয়ে ধরলো তাকে, বলল। উফ নিতু, আমি যে কি খুশি হয়েছি না। এই ট্রিট দিবি কবে বল? আজই দিব, ক্লাসের শেষে। প্রিয়তার খুশ মেজাজে বলল। ঠিক আছে, চল তাহলে আগে ক্লাসে যাই। ক্লাস শেষ করে কাছের একটা রেস্টুরেন্টে এসেছে প্রিয়তা আর নিতু। নিতু একটা স্যুপ আর প্রিয়তা অর্ডার দিয়েছে একটা পাস্তা। এরই ফাঁকে গল্পে মজেছে দুজন। নিতু প্রিয়তার কাছে তার গ্রামে কাটানো মুহূর্তগুলোর কথা জানতে চাইছে, কিন্তু মিথ্যে বলা যায় আর কতক্ষণ। তার উপর প্রিয়তা অভিনয়ও খুব একটা পারদর্শী নয়, কিন্তু সে নিতুকে এই সময় আর এত কিছু জানিয়ে দুশ্চিন্তায় ফেলতে চাইছে না। তাই আপাতত নিখুঁত মিথ্যেই সাজিয়ে যাচ্ছে ক্রমাগত। বিকেল পেরিয়ে সন্ধ্যার আগ মুহূর্ত। পশ্চিমে হেলে পড়া সূর্যটাই ডুবো ডুবো ভাব। বাড়ির দিকে এই রাস্তাটা নীরব থাকে এই সময়টাতে। প্রিয়তা পা চালাচ্ছে দ্রুত। সন্ধ্যা নামার আগেই বাড়ি ফেরা তার উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্য ব্যাঘাত ঘটালো কিছু ছেলে এসে। বয়স তাদের বেশি না, কলেজ পড়ুয়া হয়তো, কিন্তু ভাব এমন ধরছে যেন এলাকার বড় বড় মাস্তানরাও তাদের চামচা। ছেলেগুলো পথ আটকালো প্রিয়তার। প্রিয়তা ভ্রু কুঁচকাল। 4 থেকে 5টা ছেলে। সে দেখলো সবাইকে, জিজ্ঞেস করলো। কি চাই? তার মধ্যে একজন দাঁত কেলিয়ে হেসে বলল। আপা, আপনার ব্যাগটা। প্রিয়তা গম্ভীর স্বরে বলল। ব্যাগ দিয়ে কি করবে? গার্লফ্রেন্ডরে গিফট করমু। আরেকজন হেসে জবাব দিল এবার। প্রিয়তা হাসলো, বলল। ছি, কেমন ছোট লোক প্রেমিক তুমি। একজনের ব্যবহার করা জিনিস গার্লফ্রেন্ডকে দিবে, তাও গিফট হিসেবে? শোনো, মেয়েদের কিন্তু একটা হিডেন পাওয়ার থাকে। তোমার গার্লফ্রেন্ড খুব সহজেই ধরে ফেলবে এটা আগে ইউজ করা, তখন কিন্তু ব্রেকআপ নিশ্চিত। তার চেয়ে বরং আমি তোমায় 500 টাকা দিই, সুন্দর একটা পার্স কিনে গার্লফ্রেন্ডকে গিফট করে দাও, ওকে? তার পাশের ছেলেগুলো হাসলো সব, বলল। খালি ওরেই দিবেন, আমাদের দিবেন না আপা? দিব, আজকে ওকে দিই, কালকে অন্য একজনকে দিব না হয়। একটা ছেলে বলল। আমাদের বোকা পাইছেন, এইসব বইলা কাইটা পড়া দান্দা সব। এই বেশি কথা না বলে চুপচাপ ব্যাগটা দিয়ে দাও, নাইলে কাজ কইরা ছুরিটা পেটে ঢুকাইয়া দিমু। ছেলেটার হাতে ছুরি দেখে প্রিয়তা এবার শব্দ করে হেসে ফেলল, বলল। এই ছুরি দিয়ে তো ফল কাটে ভাইয়া, এটা আমার পেটে ঢুকবে না তো। একটা ভালো ছুরি আনতে পারলে হতো। তার কথা শুনে ছেলেগুলো বোকার মতো একে অন্যের দিকে তাকালো। প্রিয়তা হাসি থামালো, বলল। সবার নিশ্চয়ই মা বাবা আছেন। আহা, দৌড় তো একটু পরেও দিতে পারবে, এত অধৈর্য হচ্ছ কেন? আগে আমার সাথে একটু গল্প তো করো। বলো তো, কে কোন ক্লাসে পড়ছো? ছেলেগুলোর চোখে মুখে বিরক্তির ছটা। একজন বলল। ফাও ফাও সময় নষ্ট করতেছি এ আনে, মাইয়াডারে বাড়ি মাইরা বেহস কইরা দিলেই হয়। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল। তারপর কি করবে? আমার ব্যাগ নিয়ে পালাবে? ব্যাগে তেমন কিছুই নেই, খালি আমার কম দামি একটা ফোন আর 1000 টাকা। এটা দিয়ে তোমাদের কিচ্ছু হবে না। তার চেয়ে বরং একটা আইডিয়া দিই, শোনো। ওই পেছনের গলিতে একটা বিল্ডিং হচ্ছে, তার জন্য শ্রমিক নিচ্ছে দেখলাম। খুব অল্প পরিশ্রমে বেশ ভালোই টাকা দেয়। তোমাদের যদি এতই টাকার প্রয়োজন হয় তবে সেখানে গিয়ে কাজ করে দেখতে পারো। কম পরিশ্রমে বেশি টাকা ইনকাম করতে পারবে সেখানে। ছেলেগুলো কিছু বুঝতে না পেরে একজন অন্যজনকে দেখছে। প্রিয়তা হেসে বলল। যদি আর কিছু করারই না থাকে তবে আমার এই বুদ্ধিটাকে কাজে লাগাও, অন্তত কোনো মানুষের ক্ষতি করো না। ছেলেগুলো বুঝলো কি বুঝলো না কি জানি, তবে তারা তার পথ ছেড়ে দাঁড়ালো। প্রিয়তা হেসে চলে আসলো সেখান থেকে। পরের দিনে ভার্সিটি যাওয়ার পথে পেছনের গলির নতুন বিল্ডিং এর কাজরত দেখতে পেল ছেলেগুলোকে। ভীষণ রকম খুশি হলো প্রিয়তা। তার কথা যে ছেলেগুলো এভাবে শুনবে সেটা সে কখনই কল্পনাও করেনি। কিছু মানুষকে সৎ পথে আনতে পেরে মনে বিস্তর আনন্দ অনুভব হয়েছে তার। বেশ কয়েকটা দিন কাটে সুন্দরভাবে। এরই মাঝে দিনগুলোকে আরো সুন্দররত করার জন্য একটা চমৎকার খবর চলে আসে। ফারজাদের ভিসা রেডি, সোমবারের ফ্লাইটে তারা দেশে আসছে। এই খবর যেন প্রিয়তার পুরো বাড়িতে খুশির বাতাস ছড়িয়ে দেয়। লুৎফা বেগমের খুশিও ধরে না আর। কত বছর পর বান্ধবীকে দেখবেন,
এটা ভাবতেই বারবার চোখ ভিজে উঠছে ওনার। কিছু খুঁজছেন আম্মি? দিলরুবা বেগম চমকে তাকালেন। ছেলে অফিস থেকে ফেরার আগে কাজ সারতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেটা আর না পেরে আপাতত মুচকি হেসে বললেন। না আসলে কিছু কাগজপত্র খুঁজছিলাম। ফারজাদ কাঁধ থেকে ব্যাগটা রাখতে রাখতে বলল। কি কাগজপত্র আম্মি? আমাকে বলুন, আমি বের করে দিচ্ছি। খানিকটা ইতস্তত সুরে দিলরুবা বেগম বললেন। তোমার জন্ম নিবন্ধন আর আইডি কার্ডটা। ফারজাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো। এগুলো দিয়ে কি করবেন আম্মি? আসলে একটু কাজ ছিল, কোথায় রেখেছো বলো, আমি বের করে নিচ্ছি। এত বছর পর তার জন্ম নিবন্ধন আর আইডি কার্ড দিয়ে মার কি কাজ? প্রশ্নটা মাথায় এলো, তার মুখে আড়ল না। সে বলল। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে সব বের করে আপনার রুমে গিয়ে দিয়ে আসবো। দিলরুবা বেগম সম্মতি জানিয়ে সে রুম থেকে বেরিয়ে গেলেন। অতঃপর ফারজাদ গেল ফ্রেশ হতে। সোমবারের সকাল, বাড়ি জুড়ে তোড়জোড় চলছে বেশ। সকাল থেকেই বেশ আয়োজন করে রান্না করছেন লুৎফা বেগম। প্রিয়তা ঘর গোছাতে ব্যস্ত। অলিউল জামান আর নিহাল গিয়েছে টুকিটাকি বাজার সারতে। কিছুক্ষণ আগে খবর এসেছে ফারজাদরা ফ্লাইটে উঠে পড়েছে, রাতের ভিতরে পৌঁছে যাবে তারা। লুৎফা বেগম আজ মারাত্মক খুশি। বান্ধবীর জন্য তার সব প্রিয় খাবার রাঁধছেন তিনি। প্রিয়তা ফুরফুরে মন নিয়ে এদিক ওদিক ছুটছে, নিজের হাতে যত্ন করে গোছাচ্ছে সব। এরই ফাঁকে একবার রান্নাঘরের কাছে যায়, মাকে গিয়ে বলে। মা, এক্সট্রা তো কেবল একটা রুম, ওই রুমে কে থাকবে? ওই রুমে ফারজাদকে দিয়ে দিস, তুই আর মৌমি এক রুমে, আর আমি আর রুবা এক রুমে। আর বাবা? তোর বাবা না হয় এই কয়টা দিন তোর ভাইয়ের রুমে থাকবেন। প্রিয়তা অবাক হয়ে বলে। কি বলো, বাবা তোমার ছাড়া থাকতে পারবেন? লুৎফা বেগম ভ্রুকুসকে তাকাতে প্রিয়তা ইতস্তত ভঙ্গিতে হেসে বলে। না মানে, তোমরা কখনো আলাদা রুমে থাকোনি তো, তাই। পারবেন, এই কয়টা দিন আমি আমার বান্ধবীর সাথেই থাকবো, ঠিক আগের মতো। বান্ধবীর প্রতি মায়ের এত ভালোবাসা দেখে খুশি হলো প্রিয়তা। এতদিন যোগাযোগ না থাকা সত্ত্বেও বন্ধুত্ব তাদের কমেনি এইটুকুও। সে চলে আসে। ফারজাদের জন্য ঠিক করা রুমটা একটু বেশি যত্ন করে গোছাচ্ছে সে। ফারজাদের পছন্দ অপছন্দ এই কয়টা দিনে সে কিছুটা হলেও ঠাউর করতে পেরেছে, তাই সে অনুযায়ী রুমটাকে সাজিয়ে নেয়। সব কাজ শেষ করে এখন গোসলে যাবে প্রিয়তা। আলমারি খুলেই দাঁড়িয়েছে কাপড় বের করতে। পুরো আলমারি জুড়ে তারই কাপড়। সে তার এক পাশে কাপড়গুলো সরিয়ে নিল, যেন মমি এসে তার কাপড়গুলো রাখতে পারে। সরিয়ে নেওয়া কাপড়গুলো ভাঁজ করে রাখার সময় আলমারির এক কোণে রাখা একটা শাড়ি চোখে পড়ল তার, নীল রঙের শাড়িটা। সে বের করলো সেটা, খুলে ধরলো। নিমিষে চেয়ে রইল অনেকক্ষণ, ঢোক গিলল, চোখ ছলছল করে উঠল তার। মুহূর্তেই বিষাদে ভরে গেল মনটা। বারান্দায় নিয়ে গিয়ে শাড়ি মেঝেতে রাখলো। তারপর রান্নাঘর থেকে গিয়ে আনলো দিয়াশালাইয়ের একটা বক্স। একটা কাঠি বের করে আগুন জ্বালালো। জল কাঠিটা শাড়িটার উপরে ফেলতে তৎক্ষণাৎ আগুন ধরে গেল সেটাতে। দাঁড়িয়ে রইল প্রিয়তা। ভেতরটা জ্বলছে তার। চোখের সামনে পড়ছে তার প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার। কেবল শাড়িটা একাই পড়ছে না, পড়ছে তার অন্তঃস্থলও। পড়তে পড়তে এক পর্যায়ে শাড়িটা একেবারে ছাই হয়ে গেল। প্রিয়তা সেই ছাই পরিষ্কার করে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। যদি একইভাবে সে সেই মানুষটার স্মৃতিগুলোকেও পুড়ে ছাই করে ফেলতে পারত, তাহলে আজ হয়তো এতটা যন্ত্রণা পেতে হতো না তার। রাত এখন। সব নাস্তা গুছিয়ে বসে আছেন দিলরুবা বেগম আর প্রিয়তা। অলিউল জামান আর নিহাল গিয়েছেন এয়ারপোর্টে ফারজাদের আনতে। প্রিয়তা আর তার মায়ের অপেক্ষার প্রহর যেন কাটছেই না। কবে আসবে মানুষগুলো? সে আশায় অধৈর্য হয়ে উঠেছে তারা। অবশেষে অনেকটা সময় অপেক্ষার পর বাহির থেকে শোনা যায় গাড়ির শব্দ। লুৎফা বেগম তখন ছিলেন ওয়াশরুমে। প্রিয়তা দৌড়ে গিয়ে বলে। মা, ওনারা বোধহয় চলে এসেছেন, গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, জলদি বের হও। বলেই সে নিজের দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়ায়। বারবার সিঁড়ির দিকে উকি দেয়, কাউকে দেখা যাচ্ছে কিনা। কিছু সময় বাদে সিঁড়ি বেয়ে বাবাকে উঠতে দেখে। এবার অস্থিরতা আরো বাড়ে তার। ততক্ষণে লুৎফা বেগমও দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। অলিউল সাহেবের পেছনে নিহাল আর তার পাশে ফারজাদ। গল্প করতে করতে আগাচ্ছেন দুজন। প্রিয়তা ফারজাদের দিকে চোখ যায়। ফারজাদ কথা বলায় ব্যস্ত থাকায় তাকে খেয়াল করেনি এখনো। অলিউল সাহেব দরজার সামনে এসেই থামতেই ফারজাদ সম্মুখে তাকায়। প্রিয়তার সাথেই চোখে চোখ পড়ে। এই তো সেই মুখ।
যেই মুখটা এই কয়টা দিন তার মন মস্তিষ্ক সব দখল করে নিয়েছিল। সে হাসলো কিঞ্চিত, পাশে লুৎফা বেগমের দিকে চেয়েই বলল, আসসালামু আলাইকুম আন্টি। লুৎফা বেগম হেসে জবাব দিলেন। নেহাল বলল, মা উনি ফারজাদ, দিলরুবা আন্টির ছেলে। লুৎফা বেগম উৎফুল্ল সুরেই বললেন। ভেতরে এসো বাবা। নেহাল ভেতরে ঢুকলো তাকে নিয়ে। ভেতরে ঢোকার মুহূর্তেই প্রিয়তার দিকে চেয়ে ফারজাদ জিজ্ঞেস করলো, ভালো আছেন? প্রিয়তা ছোট্ট করে বলল, জি। তারা দু কদম এগোতেই কানে এলো বড়সড় কান্নার শব্দ। হকচকিয়ে সামনেই তাকালো সবাই। দেখে দুই বান্ধবী গলা জড়িয়ে কাঁদছে। প্রিয়তা মমিকে টেনে ভিতরে নিয়ে আসে। মমি তো প্রচন্ড খুশি নিয়ে প্রিয়তার হাত জড়িয়ে ধরে মায়ের কান্না দেখছে। অনেকক্ষণ দুই বান্ধবী এভাবে কেঁদে যায়। বাড়ির সবাই আগ্রহ নিয়ে বসে আছে চুপচাপ। কান্না থামিয়ে লুৎফা বেগম জিজ্ঞেস করলেন, কেমন আছিস টুবা? দিলরুবা বেগম চোখ মুছে বললেন, আল্লাহ রেখেছে ভালো। আয় আয় ভেতরে আয়। ভিতর দিকে ঘুরতেই দেখে বাড়ির বাকি সব মানুষ সব কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দুজনেই অস্বস্তিতে পড়ে বেশ। দিলরুবা বেগম কোনো রকমে হেসে বললেন, প্রিয়তমা ভালো আছো? প্রিয়তা উঠে এসে তাকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলে, বান্ধবীকে পেয়ে তো আমায় ভুলেই গেলেন আন্টি। কি যে বলো না আমা, তোমাকে ভোলা সম্ভব? প্রিয়তা হেসে চেয়ে বলল, কেমন আছেন? তোমাদের সবাইকে দেখে আমি এখন ভীষণ ভালো আছি। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার গিয়ে বস একটু। লুৎফা বেগম বললেন। প্রিয়তা দিলরুবা বেগমকে সোফায় বসালো। তারপর মায়ের সাথে গেল টেবিলের কাছে নাস্তা আনতে। সোফার সামনে টেবিলে হরেক রকমের নাস্তা সাজানো। সবকিছু গুছিয়ে রেখে প্রিয়তা একপাশে বসে। লুৎফা বেগম সবার হাতে হাতে শরবত তুলে দেয়। মমি শরবত নিতে গিয়ে বলে উঠে, আন্টি দেখেছেন, কেউ আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেই না। আমার যেন কোনো দামই নেই। মমির কথা শুনে হেসে ফেলে সবাই। প্রিয়তা কিছু বলার আগেই নিহাল বলে উঠে, মা ওনাকে চেননি? উনি সেই বান্দর মেয়েটা যে সবসময় যেচে পড়ে আমার সাথে ঝগড়া করে। মমি গর্জে উঠে তৎক্ষণাৎ বলে, একদম বাজে কথা বলবেন না। কে যেসে পড়ে ঝগড়া করে সেটা সবাই জানে। প্রিয়তা আপু, তুমি বলো তো, কে যেসে পড়ে এসে ঝগড়া করে? ও কি বলবে, সবাই জানে আপনি যে ঝগড়ুটে। প্রিয়তা আপু, তোমার ভাই কিন্তু আমাকে বাসায় এনে অপমান করছে। আমি কিন্তু চলে যাব। নিহাল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আজ রাতে আর কোনো ফ্লাইট নেই, যেতে হলে কাল সকালে যেতে পারবেন। মমি নাকমুখ ফুলিয়েই বলল, আমার আসাটাই উচিত হয়নি। আমি কাল সকালে চলে যাব। আরেক দফা হাসলো সবাই। তাতে মমি আরো ক্ষিপ্ত হলো যেন। হো, তোমরা সবাই আমাকে নিয়ে মজা করছো? প্রিয়তা আপু তুমিও? প্রিয়তা হাসি থামালো খুব কষ্টে। লুৎফা বেগম বললেন, না মা, তোমাকে নিয়ে কেউ মজা করছে না। আমার ছেলেটা খুব পাজি না। দাঁড়াও, ওকে বাড়ি থেকে বের করে দিব। এক্ষুনি দিন আন্টি। নিহাল বড় বড় চোখ করে চেয়ে বলল, মিস মিমি, উপস সরি মৌমি, আপনি বোধহয় ভুলে গেছেন এটা যে আমার বাড়ি। মমি নাকমুখ কুঁচকে তাকালো। দাঁতে দাঁত পিষছে মনে মনে। লোকটা যে তাকে নিয়ে মজা নিচ্ছে বেশ, এটা সে ঠিকই ঠাওর করতে পারছে। আপাতত বড়রা সবাই বসে আছে বলে সে আর কথা বাড়ালো না। শুধু চোখের ইশারায় বুঝিয়ে দিল পরের প্রতিশোধ তুলবে। রাতের খাবার খেতে বসেছে সবাই। টেবিলে সব নিজের পছন্দের খাবার দেখে দিলরুবা বেগম চমকালেন, বললেন, তোর এখনো আবার প্রিয় খাবারগুলো মনে আছে? লুৎফা বেগম হেসে বললেন, তোকে এবং তোকে ঘিরে সব কিছু আমি কখনো ভুলবো না। এবার খেয়ে দেখ তো রান্নাটা আগের মতোই পছন্দ হয় কি না। লুৎফা বেগম বেশ যত্ন করে বান্ধবীর পাতে খাবার বেড়ে দিলেন। প্রিয়তাও বাকি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। নেহাল তরকারির বাটিটা হাতে নিয়ে মমির সামনে দাঁড়ায়, বলে, নিন, আমি বরং আপনাকে একটু বেড়ে বেড়ে খাওয়াই। আমি আবার মেহমানদের বেশ যত্ন নেই। মমি ভ্রু কুঁচকে তাকালো, বলল, থাক, আপনার আর যত্ন নিতে হবে না। আমার জন্য প্রিয়তা আপু আছে। না না, আপনি হলেন আমাদের স্পেশাল মেহমান, তাই আপনার খাতিরদারির জন্য প্রিয়তার পাশাপাশি আমিও আছি। মমি সরু চোখে তাকায়। লোকটার হাব পাপ মোটেও সুবিধার না। নিহাল মমির প্লেটে খাবার বেড়ে দেয়। প্রিয়তা বলে, ভাইয়া তুমিও বসে যাও।
দিলরুবা বেগম বললেন। তোমরা সবাই বসে যাও, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। লুৎফা বেগম বললেন। তোরা খা, আমি আর প্রিয়তা পরে খাবো। কেন আন্টি, আমাদের সাথে বসে যান না? মমি বলল। পুনরায় প্রিয়তার দিকে চেয়েই বলল। প্রিয়তা আপু, বসো না। প্রিয়তা বলল। তুমি খাও, আমি একটু পর বসছি। লুৎফা বেগম জিজ্ঞেস করলেন। রান্না কেমন হয়েছে রুবা? দিলরুবা বেগম ভরা মুখে বললেন। বরাবরের মতোই অসাধারণ। জবাব পেয়ে লুৎফা বেগমের অন্তঃস্থল তৃপ্ত হলো। দিলরুবা বেগম লুৎফা বেগমের হাত টেনেই বললেন, তুই আমার পাশে বসতো, এতদিন পর দেখা, একসাথে খাবো তা না, বলে কিনা পরে খাবে। প্রিয়তমা, তুমিও বসো তো। দিলরুবা বেগমের জোড়াজুড়িতে লুৎফা বেগম বসলেন, বসলো প্রিয়তাও। একসাথে খেলো সবাই। খাওয়ার মাঝে নিহাল বারবার মমির প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। মমি একবার ভাত শেষ করতেই নিহাল তাকে আবার ভাত বেড়ে দেয়। প্রথমবার দেওয়ায় সেটা চুপচাপ খেয়ে নেয় মমি। আশ্চর্য, পরের বার ঠিক একই ঘটনা ঘটে। মমির ঠিক বরাবরই নিহাল বসা। সে তার দিকে চেয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, আমাকে কি আপনার রাক্ষস মনে হয়? নিহাল ঠোঁট চেপে হেসেই বলে, কি বলেন? আপনি রাক্ষস হবেন কেন? আপনি তো হবেন রাক্ষসী। জেন্ডারে ভুল করলে কি করে হবে? মমি গলা উঠিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। ভাতগুলো নষ্ট হবে দেখে জোর করে খেয়ে নিল সে। বড়রা বসার ঘরে গল্প করছে। নিহালের রুমে নিহাল, ফারজাদ, প্রিয়তার মমি। প্রিয়তা সবার জন্য কফি বানিয়ে এনেছে। নিহাল কফির কাপে চুমুক দিয়ে বলল, তা ফারজাদ, আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি তো? ফারজাদও কফিতে চুমুক বসালো, জিজ্ঞেস করলো, কি সমস্যা? এই যে আপনার ক্ষতি করতে চেয়েছিল। কফির কাপটা রাখলো ফারজাদ, বলল, আর বলবেন না সেই কথা। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রিয়তা উদ্বিগ্ন সুরেই বলল, কেন, যারা কি আবার কিছু করেছেন? আর কিছুই করার বাকি রাখেন নাই। ওই সুইসাইড করতে চেয়েছেন, এখন প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি। প্রিয়তা হকচকিয়ে উঠলেন, বলল, কি সুইসাইড? ফারজাদ দীর্ঘশ্বাস ফেলেই বলল, জি। প্রিয়তা রুদ্ধশ্বাস ছাড়ল। বুকটা ভারী হয়ে উঠল যেন। ভালোবাসার জন্য যে মানুষটা আত্মহত্যার পথ বেছে নেয়, নিঃসন্দেহে সেই ভালোবাসার কোনো খাত নেই। ফারজাদ বলল, হুজুর বলেছেন আমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আর এও বলেছেন যে আমার উপর যে জাদু করতে চেয়েছিল সেই জাদুর প্রভাব নাকি এখন তার উপরেই পড়েছে। প্রিয়তা অবাক হয়ে বলল, তাহলে কি এটার প্রভাবেই যারা এমন একটা কাজ করেছেন? ফারজাদ জবাবে বলল, আমি নিশ্চিত হতে পারছি না। যারা নিজ মুখে স্বীকার না করা অবধি তো আমি ওনার উপর কোনো কিছুর দোষ চাপিয়ে দিতে পারি না। নিহাল বলল, তবে আমার মনে হয় যারা মেয়েটা মোটেও সুবিধা না। ওনার মতো মেয়েদের থেকে দূরে থাকাই শ্রেয়। ফারজাদও সম্মতি জানালো এতে। মমি ঠোঁট উল্টেই বলল, এইসব কথা রেখে ভালো কিছু বলো না। নিহাল বলল। ভালো কিছু? মমি ভ্রু কুঁচকে বলল, কি? আপনি না বললেন ভালো কিছু বলতে, তাই বলেছি ভালো কিছু। মমি নাক ফুলিয়ে প্রিয়তার দিকে চেয়ে বসল। এই প্রিয়তা আপু, এই লোকটাকে তোমার মা বাবা কোথা থেকে পেয়ে এনেছে বলো তো? উনি তোমার আপন ভাই হতেই পারে না। প্রিয়তা আর ফারজাদ হাসে তার কথা শুনে। নিহাল কফির কাপে ঠোঁট ভিজিয়ে বলে, আপনাকে যেখান থেকে এনেছে আপনাকেও সেখান থেকেই এনেছিল। আমরা একই জায়গায় বাসিন্দা ছিলাম। মোটেও না, আমাকে আমার আম্মি পেয়ে আনেনি। আমি আমার আম্মির নিজের মেয়ে। আপনাকে বোধহয় রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। ফারজাদ এবার ক্ষীণ ধমকে সুরে বলল। আহা মৌমি, কি শুরু করলে? নিহাল বলল, থাক ফারজাদ, ওনাকে কিছু বলবেন না। আমি ছোট্ট বাচ্চাদের কথা এত ধরি না। গর্জে উঠল মমি। নিহাল হাসলো কেবল, জবাব দিল না। প্রিয়তা বলল, থাক, তোমরা আর কেউ ঝগড়া করো না। তার চেয়ে বরং কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেই প্ল্যান করে যাক। মমিকে এবার উচ্ছ্বাসিত হতে দেখা গেল। আগ্রহ সমেত বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি বলেছিলে আপু বাংলাদেশ ঘুরে দেখাবে, এবার দেখাতে হবে কিন্তু। প্রিয়তা হেসে বলল, অবশ্যই। সব শুনে লুৎফা বেগম বললেন, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছু জানালি না? আমার সাথে তো অন্তত একটু যোগাযোগ করতে পারতি। দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, অযথা আমার জন্য তোকে
সমস্যা ফেলতে চাইনি। আর সেসব কথা এখন আর আমি ভাবিও না। ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন ভীষণ ভালো আছি। মাশাল্লাহ, তোর ছেলে মেয়েগুলো ভালো শিক্ষায় বড় হয়েছে। দোয়া করি তারা যেন আজীবন তোর ঢাল হয়ে থাকে। দিলরুবা বেগম এগিয়ে এসে লুৎফা বেগমের হাত ধরলেন, ইতস্তত সুরেই বললেন। আমার আরও একটা ঢাল লাগবে লুৎফা। লুৎফা বেগম বুঝতে পারলেন না, বললেন। আরও একটা মানে? আমার কোনো আবদার কোনোদিন তুই ফেলিসনি। আজও আমি একটা জিনিস চাইবো, ওয়াদা কর দিবি? কি জিনিস? আগে বল দিবি। আচ্ছা দিব, বল। ভাইজান, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না তো? অলিউল সাহেব মৃদু হেসেই বললেন। আমাদের সামর্থ্যের ভেতরে হলে অবশ্যই আপনাকে খালি হাতে ফেরার। কিছুটা সাহস সঞ্চার করলেন মনে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। তারপর তাকালেন লুৎফা বেগমের দিকে, বললেন। তোর মেয়েটাকে আমায় দিবি? লুৎফা বেগম হকচকালেন, পলকহীন চোখে চেয়ে বোঝার চেষ্টা করলেন কথাটার অর্থ। দিলরুবা বেগম নিজ থেকে ফের বললেন। আমার ছেলেটাকে সামলানোর জন্য তোর মেয়েকে আমার খুব প্রয়োজন লুৎফা। আমাকে ফিরিয়ে দিস না দয়া করে। লুৎফা বেগম নির্বাক হয়ে স্বামীর দিকে চাইলেন। অলিউল সাহেবও একই রকম অবাক হয়ে চেয়ে আছেন। দিলরুবা বেগম যে এমন কিছু চাইবেন তিনি সেটা আশা করেননি। তাদের দুজনকে নীরব দেখে ঘাবড়ালেন দিলরুবা বেগম। তবে কি তাকে খালি হাতে ফিরতে হবে? নীরবতায় এক বিস্তর প্রহর কাটিয়ে লুৎফা বেগম বললেন। কিন্তু প্রিয়তা কি মেনে নিবে বিয়েটা? ও কি এত তাড়াতাড়ি নিজের অতীত ভুলতে পারবে? অলিউল সাহেবেরও সেই চিন্তা। তিনি বললেন। আমরাও তো সেটা নিয়েই দুশ্চিন্তা হচ্ছে আপা। আমার মেয়েটা নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো থাকবে, কিন্তু সে কি আদৌ নিজের এই ভালোটা চাইবে? দিলরুবা বেগম বললেন। ছেলে মেয়ে কি আর নিজেদের ভালো বোঝে ভাইজান? এই যে আমার ছেলেটা আমার খারাপ সময়ের সঙ্গী, নিজের মায়ের মতো এত এত দুঃখ কষ্ট দেখে ছেলেটা আমার বিয়ের প্রতি বিমুখ হয়ে বসে আছে। তার এই সম্পর্কটার উপর থেকে সব বিশ্বাসই উঠে গেছে। কোনোভাবেই ওকে আমি বিয়েতে রাজি করাতে পারছি না। কিন্তু প্রিয়তার সাথে পরিচয় হবার পর মনে হলো ও আমার ছেলের এই ভুল ধারণাটা ভাঙাতে পারবে, দূর করতে পারবে বিয়ে নিয়ে তার সমস্ত ভয়। আমার বিশ্বাস আপনারা একটু বুঝিয়ে বললেই প্রিয়তা রাজি হবে ভাইজান। আর ফারজাদকে রাজি করানোর দায়িত্ব আমার। লুৎফা বেগম আর অলিউল সাহেব একে অন্যকে একবার দেখলেন। প্রস্তাবটা নিতান্তই চমৎকার। এমন ছেলে আর এমন পরিবার আজকাল হয় নাকি? কিন্তু এখন যত দুশ্চিন্তা কেবল প্রিয়তাকে নিয়ে। লুৎফা বেগম বললেন। প্রিয়তা রাজি থাকলে আমরা চোখ বন্ধ করে তোর হাতে আমাদের মেয়েকে তুলে দিব, কিন্তু প্রিয়তাকে আমার কোনো প্রকার জোর করতে পারবো না। না না, জোর করতে হবে না। তুই ওকে বুঝিয়ে বলবি, আর আমরা সবাই আছি তো ওকে বোঝানোর জন্য। দিলরুবা বেগমের প্রত্যুত্তরে প্রসন্ন হাসলেন লুৎফা বেগম। এক পল সময় নিয়ে বললেন। তবে আমারও একটা আবদার রাখতে হবে। খানিকটা অবাক হলেন লুৎফা বেগম, জিজ্ঞেস করলেন। তোর কি আবদার? প্রিয়তার কথা শুনে নিহাল আর মমি ব্যাপারে আরো আগেই অলিউল সাহেবের সাথে কথা বলে রেখেছিলেন লুৎফা বেগম। তাই এখন কোনো প্রকার ভূমিকা না করে বললেন। আমার মেয়েকে আমি তোকে দিয়ে দিব, তার বিনিময়ে তোর মেয়েকেও আমায় দিয়ে দিতে হবে। দিলরুবা বেগমের চোয়াল বুঝলো। অবিশ্বাস্য চোখে তিনি চেয়ে আছেন। লুৎফা বেগম হাসলেন, বললেন। মুখ বন্ধ কর, মশা ঢুকবে তো। দিলরুবা বেগম হতভম্ব সুরে বললেন। কি বলছিস তুই? ছোটবেলার স্বপ্ন পূরণ করছি আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে। আমাদের ছেলের বিয়ের জন্য আমরা পাত্রী দেখতেছি। চোখের সামনে এত দারুণ পাত্রী থাকতে আর খুঁজে কি করব? কি মেয়ে দিবি না? দিলরুবা বেগম চোখ বুজে নিঃশ্বাস ছাড়লেন। কলেজে থাকতে দুই বান্ধবী প্ল্যান করেছিল বিয়ের পর একজনের সাথে অন্যজনের ছেলে মেয়ে বিয়ে দিবেন। এই স্বপ্ন যে কখনো সত্যি হবে সেটা হয়তো দুজনের কেউই তখন খুনাক করেও ভাবেনি। লুৎফা বেগম অধৈর্য গলায় বললেন। কি রে রুবা, উত্তর দিচ্ছিস না কেন? দিলরুবা বেগম জোরে নিঃশ্বাস ছেড়ে ধাতস্থ করলেন নিজেকে। এত খুশি তার সইবে তো? তিনি বললেন। মম্মি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠলেন লুৎফা বেগম এবং অলিউল সাহেব। লুৎফা বেগম উদ্দীপ্ত সুরেই বললেন। তবে আর দেরি কেন? ছেলে মেয়েদের এখনই ডাকা হোক। এখনই বলবি? কাল সকালে বললে ভালো হয় না? আচ্ছা, তোর কথাই হবে সব।
কাল সকালেই বলবো। দিল্লুবা বেগম হেসে বললেন, ঠিক আছে। এখন তবে শুয়ে পড়ো, অনেকটা পথ জার্নি করে এসেছিস, বিশ্রামের প্রয়োজন।